হ্যালো ফ্রেন্ড, আমি অর্পিতা। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমি তো ভীষণই ভালো আছি। আজকে বাবা বাজার থেকে গলদা চিংড়ি মাছ এনেছিলেন, তো সেটাই আজকে তোমাদের চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো। বলতে কি জানো তো বন্ধুরা, বাবা অন্যান্য মাছ বাজার থেকে কিনে আনলে বেছে আনেন, কিন্তু চিংড়ি মাছ, যে কোনো রকমের চিংড়ি মাছ আনলে বাবা কোনো দিনও বেছে আনে না। তো ওটা আমাকে বাড়িতেই বাছতে হয়, তো আমিও সেই উদ্দেশ্যে মাছগুলোকে কাট করতে বসে পড়বো। আর মাছগুলো খুব বড় বড় সাইজেরই ছিল। একটু প্রবলেম হতে পারে, তো আমাদের রাস্তার সামনে বাড়ি, তো প্রচুর এখানে গাড়ি চলাচল করে, সেই জন্য গাড়ির হরেনে আমার ভয়েসটা হয়তো অন্যরকম শোনাতে পারে, বা বন্ধু তোমাদের একটু ভিডিওটা দেখতে অসুবিধা হতে পারে। সেটা যাই হোক, যেটা বলছিলাম, তো চিংড়ি মাছ বাবা কোনোদিনও বাজার থেকে বেছে আনেন না, তো ওটা আমাকে বাড়িতেই কাট করতে হয়, সেই জন্য আমিও কাট করতে বসে পড়েছি। আর বড় বড় ছোট চিংড়ি মাছ বাছতেও দেরি হয়, আর বড় চিংড়ি মাছ বাছতে অতটা দেরি না হলেও ওই মাথার কাছে একটা সুতালি মতো থাকে, ওটা ফেলতে অনেকটা সময় লাগে, ওটাকে কাটতে হয়, তারপর টেনে বার করতে হয়। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে চিংড়ি মাছটা বাছি। তো প্রত্যেকটা চিংড়ি মাছই আমি সুন্দর করে বেছে নেব। আর অন্য সময় এরকম গলদা চিংড়ি মাছ আনলে আমি বড় বড় ডাঁড়াগুলোকে আলাদা করে রান্না করি। তো আজকে বাবা বলে গিয়েছিলেন, বৌমা ডাঁড়াগুলো মাছের সাথেই রাখবে, আজকে মাছের সাথেই রান্না হবে। তো ওই জন্য আমি বড় ডাঁড়াগুলোকে কাটবো না, ছোট ডাঁড়াগুলোকে, আর ওই মাথার কাছে একটা দুটো সুতোর মতো যে থাকে না, ও দুটোকে কাটবো। আর মাথার উপরে একটা ওই এটার ভিতরে একটা কি সুতো মতো থাকে, ওটা খেলে কি একটা প্রবলেম হয়, তো সুতালি মতো, ওটাকে তুলে ফেলে দিতে, টেনে বার করে নিতে হবে। আর লেজটাকেও পরিষ্কার করে ছোট করে কাটতে হবে। তো সেই জন্য আর কি আমি মাছ কাটতে বসে পড়েছি। আর সত্যি কথা বলতে, আমি নিজের ভয়েসে কোনো দিনও এতটা ভিডিও কোনো দিনও আপলোড করিনি, তো এই ফার্স্ট টাইম ভিডিও আপলোড করছি। জানি না ভিডিওটা কীরকম কি হবে। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, যেন তোমাদের সাপোর্ট পেয়ে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারি। তো এই দেখো, আমি এইভাবে লেজটাকে কাটছি, আর তার সাথে আমিও ডাঁড়াগুলোকে কেটে নিয়েছি। আর বড় ডাঁড়াগুলো তো কাটবো না, বলেই দিলাম। মাছগুলো পরিষ্কার করে বাছতে আমার অনেকটাই সময় লেগে গেছিলো, আধা ঘন্টার উপরে। তো আমি মাছগুলোকে পরিষ্কার করে বাছছিলাম। কি জানো তো বন্ধু, আগে না অনেক কিছু কাজই আমি করতে পারতাম না, কিন্তু মাছটা আমি বাছতে পারতাম ভালো, কিন্তু অন্যান্য রান্না বলো, অন্যান্য জিনিস, শুধু কোনো কাজ না, অনেক কিছু আমি খেতেও জানতাম না। কিন্তু বিয়ের পর প্রত্যেকটা মেয়েকেই অনেক নিজে থেকে পরিবর্তন করতে হয়, তো আমিও নিজেকে অনেকটা পরিবর্তন করে নিয়েছি। আমার 2.5 বছর প্লাস 3 বছর বিয়ে হবে, এখনও 3 বছর ফুলফিল হয়নি। তো আমি ওই 3 বছরে অনেক কিছু রান্না শিখে গিয়েছি, আর অনেক কিছু কাজও করতে শিখে গিয়েছি। আমি সব কিছুই শিখে গেছি বন্ধুরা, এখন আমার কোনো কিছুতে, কোনো কাজেতে কোনো প্রবলেম হয় না। তো আমি ভালোই নিজে নিজে একা ভালোই কাজ করতে পারি, সব কিছুটা ব্যবস্থা করে নিজেই হ্যান্ডেল করতে পারি। বলে যে মাছ বাছতে বিরক্ত লাগে বা কীরকম হয়, কিন্তু সত্যি কথা বলতে আমার মাছ বাছতে ভালো লাগে, আর মাছ বাছা দেখতেও বেশ ভালো লাগে। তো প্রত্যেকটা মাছকেই আমি সুন্দর করে বেছে নিয়েছি। তো দেখো, এরপর আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখো, মাছগুলো ধোয়ার পরে এরকম দেখাচ্ছে। তো এর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব, মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি মাছগুলোকে রেখে দেব। চিংড়ি মাছের মালাইকারির জন্য যেটা লাগছে সেটা হচ্ছে নারকেল। তো আমি একটা নারকেলকে কুড়ে নেব, কুড়ে সেইখান থেকে নারকেলের দুধটা বের করে নেব। আর তো লাগছে কাজু আর মগজদানা বাটা, তো ওই জন্য আমি কাজু আর মগজদানা ভিজিয়ে রেখেছি, ওটা লাগবে, এখন লাগবে না, শেষে লাগবে। আর লাগবে তো আদা রসুনের পেস্ট, লাগবে গোটা গরম মশলা, একসাথে ওটা বেটে নেব। আর পেঁয়াজ লঙ্কা, এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো, আমি পেঁয়াজ আর লঙ্কা এটা একটা পেস্ট বানাবো, আর ওখানে আদা রসুন আর গোটা গরম মশলার একটা পেস্ট বানাবো। আর এখানে পেঁয়াজ কুচিগুলো একটু তো লাগবে যখন মশলাটা ভাজার আগে, তো এই হালকা পেঁয়াজ গোটা গোটা কুচানা দেবো, আর কিছু পেস্টও দেবো, আর তার সাথে টমেটো পেস্টও তো দিতে হবে, সেই জন্য আর কি আগে থেকে আমি এগুলো কুটে রেখেছিলাম।
তো আমি একে একে সমস্ত পেস্টগুলোকে বানিয়ে নিয়েছি। দেখো এখানে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কার পেস্ট, এটা হচ্ছে আদা রসুন আর গোটা গরম মশলা আর টমেটোমের পেস্ট, আর এটা হচ্ছে কাজু আর মগজদানার পেস্ট। তো আমি প্রত্যেকটা রান্না যখনই বানাই না কেন আগে থেকে মশলা এরকমভাবে পেস্ট করে তারপরেই আমি রান্না করতে শুরু করি, কেননা আগে থেকে সব কিছু রেডি না করলে অনেকটা প্রবলেম হয়ে যায় কখন কি মশলা দেব না দেব। আর আগে থেকেই বললাম না আমি আগে থেকে অনেক কিছু পারতাম না, ওই জন্য আর কি। যারা পুরো পাকাপোক্ত রাঁধুনি ভালো রান্না করতে পারে তো তারা এগুলো পারবে মানে চটজলদি করতে, কিন্তু আমিতেই নতুন নতুন, ওই জন্য আর কি আমি আগে থেকে সব কিছুটা ব্যবস্থা করে রাখি, তারপরেই আমি রান্না করতে শুরু করি। আর এই যে তোমরা দেখলে না তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম, নুনটা দিলাম কেননা মাছটা যাতে কড়ার মধ্যে আটকে না যায়, আর হলুদটা দিলাম মাছটা তেলের মধ্যে দিলে যাতে তেলটা না ফটে, ওই জন্য তেল ছিটকেলে গায়ে সেই ফোসকা পড়ে, ওই জন্য আর কি আমি হলুদটা দিলাম। তো আমি একে একে মাছগুলোকে কড়াইতে দিয়ে দেবো। আর চিংড়ি মাছের তো গায়ে খোলা থাকে, ওই জন্য আর কি চিংড়ি মাছ একটু মানে তেলেতে দিলে কীরকম একটুখানি পরেই লাল হয়ে যায়। তো আমি হালকা এতে মানে গ্যাসের ফ্লেমটা আস্তে করে মাছগুলোকে ভাজবো, তার একটুখানি পরেতে মাছগুলোকে একটু হিট দিয়ে ভাজবো। তো তারপরে আমি মাছগুলোকে ভাজার পরে তুলে নেব। তো দেখো আমি কেমন একে একে মাছগুলোকে খোলায় দিচ্ছি। তো জানি না আমার ভিডিওটা কেমন হবে বা আমার ভয়েসটা কেমন হচ্ছে, তো যদি কোনো খারাপ বা ভুল যদি কথা বলে থাকি তো তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো আমি কোনো সত্যি কথা বলতে আমি আরেকবার বললাম যে আমি এই ফার্স্ট টাইম নিজের ভয়েসে এতটা ভিডিও দিচ্ছি, আর জানি না ভিডিওটা কতজন দেখবে বা কেমন হবে। তো তোমরা আমাকে সত্যিই সাপোর্ট করো যাতে আমি পরবর্তীতে তোমাদের সাপোর্ট পেয়ে আবার নিত্য নতুন ভিডিও দিতে পারি। তো এটাই আমার বলার কথা। তো আমি মনে হয় আগে ওই কথাটা বললাম, তো আবারও আমি রিপিট করলাম। তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো, আর ভিডিও কোথায় ভুল হচ্ছে কী হচ্ছে সেটাও তোমরা আমাকে কমেন্ট করো যাতে আমি নিজেকে সংশোধন করে নিতে পারি। তো সেই দেখো কথা বলতে বলতে মাছটাই আমার ভাজা হয়ে গেল। তো দেখো মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এই মাছগুলো না অনেকটা বড় বড়, তো ওই জন্য একটু উল্টাতে একটু অসুবিধা হচ্ছিলো। তো দেখো আমি তবুও আস্তে 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 মাছগুলোকে ভেজে নিলাম। চিংড়ি মাছ ভাজতে বেশি টাইম লাগে না, অন্যান্য মাছ যেমন ভাজতে একটু সময় লাগে, কিন্তু চিংড়ি মাছ বেশিক্ষণ লাগে না ভাজতে। তো আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর ভাজতে ভাজতে আমি একটা কথা ভাবছি যে আমি পাশে একটা তরকারি বসিয়েছি, আমি খালি মনে মনে ভাবছিলাম যে এই তরকারিটা কখন এবার হবে, তো নামাবো তো এটা ভাবতে ভাবতে আমার মাছও ভাজা হয়ে গেল, আর তরকারিটা এখনও খেয়াল করা হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ পাশে একটা তরকারি হচ্ছে, ওটা হচ্ছে এঁচোড়ের তরকারি হচ্ছিলো। তো এখনও আমার সব মাছ ভাজা হয়নি, এখনও আর একবার হবে। তো একেবারে হচ্ছিল না বলে আমি ভাবলাম পরের বার ভাজবো, সেই জন্য আর কি। তো এই মাছগুলো ভাজা হয়ে গেলে যে মাছগুলো বাকি আছে, তো যেই মাছগুলো বাকি আছে ওগুলোকে ভেজে নেব। দেখো এই মাছগুলো ভেজে আমি একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। তো বাকি মাছগুলো আমি ভাজবো, তার ফাঁকে আমি তরকারিটাও একবার দেখে নেব তরকারিটা মানে পুরোপুরি হয়ে গিয়েছে কি। আর এই দেখো বাকি মাছগুলো আমি খোলায় দিয়ে দিয়েছি। তো উল্টে পাল্টে এগুলোকেও ভালো করে ভেজে নেব। আর প্রথমেই তো বললাম যে প্রথমে একটু আস্তে মানে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করব, তারপরে একটু জোরে মানে দেবো, কেননা প্রথমেই হেঁচে দিলে মাছটা পুরো লাল হয়ে যাবে আর ভিতরটা মানে কাঁচা থাকবে, ওই জন্য আস্তে তারপরে জোরে করে ভেজে নেব মাছটা। আগে তো কিছুই পারতাম না, তো দেখে দেখে তবু যতটুকু শিখেছি এটা ওই ঘি আর কি। ঘি তো লাগবেই, এঁচোড়ের তরকারিতেও ঘি লাগে, আর এখানেও আমি চিংড়ি মাছের মালাইকারিতেও একটু ঘি দেব। ঘি কিন্তু এমন একটা জিনিস যেটা সব রান্নাতেই মানে বেসিক্যালি দেওয়া যায়, দিলে আর খেতেও খুব টেস্টি হয়, সেই জন্য আর কি আমরা ম্যাক্সিমাম রান্নাতেই আমরা ঘি দিই।
মানে খেতে তার স্বাদটাকে বাড়ানোর জন্য। দেখো আমার মাছ অলরেডি সমস্ত মাছ ভাজা হয়ে গিয়েছে। তো এরপরে এই তেলেতেই আমি একটু তেল দিয়ে আর সব মশলাগুলো একে একে মানে যেগুলো পেস্ট করে রেখেছি, আদা রসুন তারপরে পেঁয়াজ বাটা টমেটো, তা এই পেস্টগুলোকে ভালোভাবে দিয়ে দেব। তো তার আগে আমি একটু কাঁচা লঙ্কা মানে বললাম না আগে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা, যে লঙ্কাটা কেটে রেখেছিলাম ওটা তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আর কিছু ছোট ছোট পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটাও আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব, কেননা চিংড়ি মাছের মালাইকারিতে একটু গ্রেভি গ্রেভি বেশ ভালো লাগে, ওই জন্য আর কি পেঁয়াজগুলো দেয়া। আমি দেখেছি যে চিংড়ি মাছ ভাজলে আর মাছের ডিম ভাজলে তেল এরকম ফেনা ফেনা মতো মানে ফুলে ওঠে। এটা কেন হয় আমি জানি না, কিন্তু ওটার জন্য না কিছু দেখা যায় না আর কি জিনিসটা কীরকম কী ভাজা হচ্ছে। তো অনেক আস্তে করে দেওয়ার পরে এবার তেলটাকে অনেকক্ষণ ধরে এদিক ওদিক করে নাড়লে তবেই ওই বোঝা যায় যে জিনিসটা ভিতরের জিনিসটা ভাজা হচ্ছে কি না। তারপরে আমি ওর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা ছিল ওটা আমি দিয়ে দেবো। ওটা দেওয়ার সময় আমার ভিডিও করা হয়নি। তো এই দেখো মাছগুলো এখানে ভেজে রেখেছিলাম, আর ততক্ষণ আমি পেঁয়াজ আর ওই যে পেঁয়াজ কুচানো আর পেঁয়াজ বাটার যে পেস্ট মানে এটা আমি ভালো করে ভেজে নেব। আর ভাজার পরে আমি ওর মধ্যে সে আদা রসুন লঙ্কা হলুদ নুন আমি একে একে সমস্তটা দিয়ে দেব। সবসময় কিন্তু একই রান্নার একই টেস্ট হয় না, ভিন্ন ভিন্ন টেস্ট হয়। যখন আমি চটজলদি কিছু রান্না করে ফেলি তখন বাড়ির সবাই প্রশংসা করে খুব সুন্দর টেস্টি হয়েছে, কিন্তু যখন অনেকটা সময় নিয়ে বানানো হয় ধৈর্য সহকারে, কিন্তু তখন বললেন যে এটা কম এটা বেশি। তো কেন জানি না, যে জিনিসটা তাড়াতাড়ি হয় সেটা ভালো হয়, যেটা ধৈর্যশীলভাবে করা হয় সেটার মধ্যে কেন খামতি থেকে যায়, তার স্বাদটা অন্য রকমের হয়। তো দেখো আমি আদা রসুন গোটা গরম মশলা আর একটু টমেটোমের যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপরে আমি একটু মানে ঝাল হওয়ার জন্য একটু লঙ্কা দিলাম, একটু কালার আসার জন্য হলুদ দিলাম, তারপরে একটু লাল লঙ্কাও দিলাম একটু কালারটা যাতে একটু ডিপলি লাল হয়। তো তারপর আমি সব মশলাগুলোকে একসাথে একটু ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে একটু কষে নেব যতক্ষণ না ওই মশলাগুলো থেকে তেল ছাড়ছে। তো আমি অনেকটা সময় নিয়েই আজকে এই চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়েছিলাম। সবাই খেয়ে বলেছেন ভালোই হয়েছে। তো আমি একটু নুনও দিয়ে দিলাম স্বাদ মতো, তারপর একটু জল দিয়ে দিলাম, তারপর কিছুক্ষণ আমি মাছগুলোকে দিয়ে কষে নেব, কেননা মাছের মধ্যে একটু গ্রেভিগুলো বেশ মানে ঢুকলে খেতে বেশ ভালো লাগবে, মাছগুলো একটু নরম নরম হবে, সেই জন্য আর কি হালকা জল দিয়ে মাছগুলোকে দিয়ে আমি একটু মাংস যেরকমভাবে মানে কষি ওরকমভাবে একটু কষে নেব। তো আমি একটু অনেকটা সময় নিয়ে এটা মানে কষবো যাতে ভালোভাবে গ্রেভিগুলো মাছগুলোর ভিতরে ঢুকে যায়, সেই জন্য আর কি। তারপর আমি একটু জল দিয়ে দেবো একটু পরে, কিন্তু এখন আমি অনেকক্ষণ ধরেই কষবো। এই দেখো আমি জল দিয়ে দিচ্ছি। তো জল দেওয়ার পরেও আমি একটু নাড়াচাড়া করব যাতে পাতলা জুসগুলো একটু বেশ মাছগুলোকে আরও বেশ সফট করে। তো এখনও অনেক কিছু দিতেই বাকি আছে। তো আমি একটু মানে গ্যাসের জোরটা আস্তে করে দিয়ে আমি মানে একটু ফোটাতে দিয়েছিলাম, তারপর আমি কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম, তারপরে আবার আমি একটু কষিয়ে নিলাম যাতে ধনে পাতাগুলো মানে ওই গ্রেভির সাথে মিশে যায়, তবে একটু নরম হয়ে যাবে ধনে পাতাগুলো। আর এখন তো ধনে পাতা একটু শক্ত, ওই জন্যই আগে থেকে একটু দিয়ে দিলাম। তারপরে দেখো ধনে পাতাগুলো দেওয়ার পরে আমি একটু ভালোভাবে কড়াটাতে নেড়ে নিয়ে আর একটু জল দিলাম। তো জল দেওয়ার পরে মশলার ব্যালেন্স আউটের জন্য আমি একটু চিনিও দিয়ে দিলাম। তো দেখো আমি যে নারকেল করতে বসে পড়েছি। তো নারকেলের যে রসটা অর্থাৎ দুধটা লাগবে সেটার জন্য আমি আর কি একটুখানি নারকেল করে নিলাম।
পেলে আমি কাজু আর মগজদানা বাটাটা দিয়ে দিলাম। তো এইভাবেই আমি নেড়ে চেড়ে এটাকে একটু ফুটিয়ে নেব। আর এখানে নারকেলের দুধটা দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু ফুটতে দেবো, নারকেলের দুধটা দিয়েছি। তারপরে আমি উপর থেকে একটু গরম মশলা, একটু জিরে গুঁড়ানা এসব দিয়ে দেবো। আর ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। আর ঘি দেবো একটু নামানোর আগে, ওটা দিয়ে দিয়েছি। আর একটু ভালো করে নিচে কষিয়ে নেবো। নেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেবো। দেখো নামানোর পর এইরকমভাবে রেখেছি। তো দেখতে কীরকম লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো। আর আমার রেসিপিটা কীরকম হয়েছে সেটাও তোমরা একটু কমেন্ট করো।